This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদাব, নমস্কার, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমাদের বাংলার স্বাস্থ্য ব্যবস্থার যে এক করুণ চিত্র, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। একটা নয়, দুটো চিত্র। একটা হচ্ছে মালদার, আর একটা হচ্ছে আরামবাগ। মানে আরামবাগের যে প্রফুল্ল সেন মেডিকেল কলেজ রয়েছে এবং হাসপাতাল, তার একটা করুণ চিত্র, সেটা আমি তুলে ধরবো বন্ধুরা। সেটা হচ্ছে কি, তোমরা জানো আমাদের যে মেডিকেল ব্যবস্থার যে এত কিছু মানে কি বলবো আর কি, সমস্ত কিছুর দিক থেকে মেডিকেল পরিস্থিতি আর কি, যে সিচুয়েশন যে কত ক্রিটিক্যাল সেটা আমরা জানতে পারতাম না। এই অবয়া বোনটি মারা যাওয়ার পর থেকে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারলাম বন্ধুরা। সেটা হচ্ছে কি, অবয়া বোনকে তো হত্যা করা হয়েছে এবং তার বিচার আমরা এখনো পাইনি। পরিস্থিতি এতটাই জটিল, এতদিন ধরে অবয়ার মা বাবা মানে প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছে। তার মা বাবার যে ব্যাকুল কান্না, গ্লানি, মানে কতটা যে কষ্ট তার কন্যাকে হারিয়ে, যে একটা মেয়েকে ডাক্তার করতে গেলে যে সমস্ত পরিশ্রম, তার সারা জীবনের পারিশ্রমিক থেকে শুরু করে সব কিছু, তার আত্মবলিদান, সমস্ত কিছু করে যে মেয়েকে বড় করেছে, যে মেয়ে স্বপ্ন দেখেছিল ভালো ডাক্তার হবে, মানুষের সেবা শুশ্রূষা করবে, সেই হয়েছিল অভয়া বোনটি। প্রত্যেকটা মানুষের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন, মানুষের জীবন বাঁচিয়েছেন। আজকে সেই আরজি করের মর্গেই তার দেহটা রাখা হয়েছিল। যে হসপিটালে তিনি ডাক্তারি করে মানুষকে বাঁচিয়েছিলেন, সেই হসপিটাল তাকে মারা যেতে হয়েছে এবং সেই হসপিটালের মর্গেই তার দেহ রাখা আছে বন্ধুরা। এর থেকে করুণ ঘটনা সারা বিশ্বে আছে বলে আমার জানা নেই বন্ধুরা। তো যাই হোক, এই ঘটনার পর আমরা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছে যে হসপিটালের যে মানে কি বলবো আর কি, পরিস্থিতি কতটা জটিল। ডাক্তাররাও সেফটি নেই, নার্সরাও সেফটি নেই সমস্ত দিক থেকে, এবং পেশেন্টদের যে যথোপযুক্ত কি বলবো আর কি, যে সার্ভিস বা যা যা কিছু ওষুধ থেকে শুরু করে যত মানে মূল্যবান যে সমস্ত অ্যাপারেটাস থাকার কথা, সেগুলো যে নেই কতটা, সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে আমাদেরকে সে অভয়া বোনের মৃত্যুর পর আমরা দেখতে পেরেছি। সেটা এক্সপোজ করে দিয়েছে। বোনটা চলে গেছে কিন্তু অনেক কিছু বলে দিয়ে গেছে, অনেক কিছু আমাদের জন্য মানে প্রকাশ করে দিয়েছে যেগুলো আমাদের অজানা ছিল। তো যাই হোক, এরকম আরেকটা বোনকে আমরা হারিয়েছি। সেটা হচ্ছে আরামবাগ মেডিকেল কলেজে। সেখানে এই বোনটি অসুস্থ অবস্থা, অর্থাৎ জ্বর নিয়ে ভর্তি হয়েছিল হুগলির আরামবাগের প্রফুল্ল সেন মেডিকেল কলেজ এবং হাসপাতালে। এবং এই বোনটির নাম হচ্ছে খাজিদা খাতুন। বাড়ি হচ্ছে পরশুরা থানার অন্তর্ভুক্ত বৈকুণ্ঠপুর গ্রামে। সেখানে জ্বর নিয়ে ওই হসপিটালে ভর্তি হয়েছিল। দেখো বন্ধুরা, একটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল গভর্নমেন্টের সাধারণত একটা সামান্য জ্বর হয়েছে, সেই জ্বর নিয়ে হসপিটালে ভর্তি হয়েছিল, ট্রিটমেন্ট চলছে কি মানে চলছিল মোটামুটিভাবে। তারপরে তার শ্বাস প্রশ্বাসে কষ্ট শুরু হয় এবং পরিবার অক্সিজেন দিতে বলে, তো বলে অক্সিজেনের সেখানে ব্যবস্থা বা অ্যাভেলেবিলিটি নেই। তার জন্য প্রায় একদম মানে কি বলবো, চিকিৎসার মানে কি অব্যবহার বা চিকিৎসার গাফিলতি থেকে শুরু করে যাবতীয় বা চিকিৎসার বিভিন্ন মানে কি বলবো আর কি, সমস্ত কিছুর অভাব, অক্সিজেন পর্যন্ত নেই, তার জন্য বোনটি মারা গেছে বন্ধুরা। এই হচ্ছে কি পরিস্থিতি, এই হচ্ছে যে চিকিৎসা। দেখবে বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা বলি, এইটা তো একটা ঘটনা গেল, আর একটা ঘটনা মানে এই ঘটনাটার ফলে এই যে আমাদের এই বোনটা মানে অ্যাকচুয়ালি ধরে নাও মানে চিকিৎসা গাফলিতে বলো, যাই কিছু বলো, সঙ্গে হচ্ছে তোমার মানে চিকিৎসার সরঞ্জাম এগুলো পর্যন্ত হসপিটালের অ্যাভেলেবিলিটি নেই, তার জন্য মারা গেল বন্ধুরা। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে মেডিকেল হসপিটাল মানে গঠন করেছে। গঠন করার ফলে কি হবে, সেখানে ঠিকঠাক করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডাক্তার নেই এবং যে চিকিৎসার জন্য যে সমস্ত সরঞ্জামগুলো, সেগুলো অনেক কিছু নেই, অস্বীকার করার কোনো জায়গা নেই বন্ধুরা। তাহলে যে মানে পেশেন্টকে যে লাইফ সাপোর্ট দেবে, সেই লাইফ সাপোর্ট দেওয়ার মতো জিনিস নেই, যার ফলে আজকে এই একটা যুবতী মানে মেয়ে খাজিদা খাতুন, যার বয়স 18-19 বছর বয়স, তার এই তরুণীকে আমরা হারিয়েছি, আমাদের এই একটা পশ্চিমবাংলার বোনকে বন্ধুরা। তো যাই হোক, তার বাবা কি বলেছে, বাবা বা আত্মীয় কি বলেছে, সেটা বন্ধুরা তোমরা শোনো। ভাবে চলে গেল কেন? অনেকবার হাতে 1.5 ঘন্টা পর হাতে বাঁধা হয়েছে যে একটা অক্সিজেনের ব্যবস্থা করুন। আজ এত বড় নাচ হবে, হসপিটালে
অক্সিজেন নাই, একটা অক্সিজেন নাই, বলুন কেন তার জবাব দিতে হবে। আজকে বারবার এই ঘটনা ঘটছে। একটা মহিলা ডাক্তার রিপোর্ট করার পর টাইফয়েড হয়েছে বললো, যে এখানে ভর্তি করলাম কালকে সকাল 10টার থেকে। তখন ভর্তি করেছি সকাল 10টায়। ভাবে চলে গেল কেন? অনেকবার হাতে 1.5 ঘন্টা পরে হাতে বাঁধা হয়েছে যে একটা অক্সিজেনের ব্যবস্থা করুন। আজ এত বড় রাত হবে, হসপিটালে একটা অক্সিজেন নাই, একটা অক্সিজেন নাই, বলুন কেন তার জবাব দিতে হবে। তো বন্ধুরা, আজকে তোমরা বারবার শুনলে এই ঘটনা যে কি ঘটছে। পরিস্থিতি একটা মহিলা ডাক্তার প্রায় অক্সিজেনের অভাবেই কিন্তু আজকে এই রোগটাকে আমরা এখানে ভর্তি করলাম কালকে সকাল 10টার থেকে। এত করুণ পরিস্থিতি সকাল 10টায়। এই পরিস্থিতি হয়তো কেউ বললে বুঝবে না, নানান নেতা নানান কথাবার্তা বলবে, এটা আছে ওটা আছে, কিন্তু তাহলে তোমার বন্ধুরা একটা প্রশ্ন দেখবে, কোনো নেতা, কোনো এমপি, কোনো এমএলএ এরা কিন্তু সরকারি হসপিটালে কোনো ট্রিটমেন্ট করতে যায় না। দেখেছো আজ পর্যন্ত কোনো নেতা, এমপি, এমএলএ সরকারি হসপিটাল ট্রিটমেন্ট করতে যায়? এরা বড় বড় প্রাইভেট যে সমস্ত হসপিটালগুলো আছে সেখানে গিয়ে ট্রিটমেন্ট করতে যায়। বাইরে গিয়ে, বাইরের দেশে, আমেরিকাও অনেকে ট্রিটমেন্ট করতে যাচ্ছে চোখের জন্য, ঠিক আছে? এবং সেক্ষেত্রে আর কি আমেরিকা যাচ্ছে, তাইওয়ান যাচ্ছে, সে সমস্ত জায়গায় ট্রিটমেন্ট করে আসে। তাহলে তো তারা আমাদের গভর্নমেন্টের হসপিটাল ট্রিটমেন্ট হতে পারতো, কেন যাচ্ছে বাইরে? শুধুমাত্র আমরা গরিব, মানে কোনো দাম নেই, ভ্যালু নেই, আপনার ভোট ব্যাংকের পলিসি, ভোট দাও এবং তারা বড় বড় নেতা হবে, তারা কোটি কোটি টাকা কামাবে, কামিয়ে গিয়ে তারা বাইরে মানে বড় বড় হসপিটালে তারা ট্রিটমেন্ট করবে, আর গরিবরা বাইরে হসপিটালে সেই গিয়ে দাঁড়িয়ে থাকা। এইভাবে আজকে খাজিদা খাতুনের মতো এই বোনটার প্রাণ গেছে। এইভাবে প্রত্যেকটা গরিব মানুষের প্রাণ কিন্তু হসপিটালে, প্রত্যেকটা মানে হসপিটালে প্রত্যেক দিন অজরে যাচ্ছে। দেখো, মানুষ মরণশীল, সেটা আমরা মানি, কিন্তু এই যে অকালে প্রাণগুলো চলে যাওয়া, মানে চিকিৎসার মানে গাফিলতি বলো বা চিকিৎসা সরঞ্জামের অভাবে বলো, পরিকাঠামোর অভাবে বলো, সমস্ত কিছুর ফলে কিন্তু আজকে এই প্রাণগুলো চলে যাচ্ছে বন্ধুরা। আরেকটা এরকম রূপ দেখা বন্ধুরা, এক যুবক, হ্যাঁ, সে মালদার সম্ভবত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ট্রিটমেন্ট করতে গিয়েছিল। মানে কি বলবো, ইউরো তার সমস্যা ছিল, ইউরোলজিস্ট তার দেখানোর প্রয়োজন ছিল, কিন্তু সেখানে সে ডিপার্টমেন্টটাই নেই। তার সম্ভবত কিডনিতে পাথর হয়েছিল, সেই পাথরটা, হ্যাঁ, হয়তো মানে পেচ্ছাপের নালিতে আটকে যায়। তো সেক্ষেত্রে সেই পাথরটা বের করার মতো পরিস্থিতি বা পরিকাঠামো সেখানে মালদা একটা মেডিকেল কলেজে পর্যন্ত নেই বন্ধুরা। এই পরিস্থিতি সেই যুবক কি বলেছে দেখো, শোনো তারপরে। মালদা মেডিকেলে সামান্য পেচ্ছাপের রাস্তায় কিন্তু পাথর আটকে যায়, সেটা ট্রিটমেন্ট হয় না। আবার বলে কি বিশাল বড় বিল্ডিং করেছে এখানে, আবার স্টাফ বলছে, আমাকে সাজেশন দিচ্ছে আপনি কলকাতা চলে যান। লজ্জা করে না? মোবাইল বের করুন, আপনারা মোবাইলে বের করে ছাড়ুন এগুলো। আজকে আমার হয়েছে, কালকে আপনার হবে, হতে পারে। এদের এদের আমরা জায়গায় বসিয়ে যা বোকাচোদা শেষেন না, প্রত্যেক মানুষ এই ভিডিওটা শেয়ার করবে। প্রত্যেক মানুষ ভবনে বসে রয়েছে, এখানে একটা ভালো ডাক্তার নাই, আমাকে আবার বলছে মালদায় চলে যাও। সামান্য কিছু ব্যাপার না, বলছি এই ট্রিটমেন্ট হয় না। কিডনিতে পাথর ছিল, পাথর তোমরা দেখলে এই যুবক কতটা অসহায় অবস্থায় আজকে সেখানে বলেছে ক্লিয়ার করতে, আমি পাথর পারবো না, এখানে স্টাফ নাই, ডক্টর নাই। সেখানে ওখানকার এগুলো আপনারা আজকে মুখ বন্ধ করেছেন, আজকে আমার সাথে হয়েছে, আপনারা কালকে আপনার সাথে হবে। আর না হলে সচেতন হন। এরা শুধু ভোট দিতে ব্যস্ত, ভোট দিতে ব্যস্ত, আর বলে স্টাফ নাই, ডক্টর নাই। দেখুন আপনার টাকা দিয়ে বেতন পায় এরা, আপনাদের আমাদের টাকা থেকে বেতন চলে যায়, এসি থাকে বাড়িতে। যদি কেউ মানে সবাই ঘেরে আপনারা শেয়ার করবেন এই ভিডিওটা, এই যে বললাম, তাই সেই শাস্তি মেনে নেবো। 1 মাস পর, 15 দিন পর একটা মানে টেস্টের, তুমি যদি সেখানে সরকারি হসপিটাল থেকে সব টেস্ট হয় না, যে টেস্টগুলো হবে সেই টেস্ট করতে গিয়ে তোমার ডেট নিতে হবে প্রথম দিন, তারপরে তোমার ডেট দিয়ে দেবে সেই লম্বা টানা 1 মাস 1.5 মাসের ডেট। এর মধ্যে যে পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল হোক বা যা কিছু হোক, পেশেন্ট মরে গেলেও দেখার দরকার নেই। তাহলে কি করতে হবে? ওই টেস্টগুলো বাইরে থেকে করতে হবে। এবার একটা গরিব মানুষ, যার বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে মানে 10,000 টাকা পর্যন্ত ইনকাম নেই, হ্যাঁ 5,000 টাকা ইনকাম নেই, তার সংসার চালাতে পারছে না, 200 টাকা করে শস্যের তেল কিনে খেতে হচ্ছে রাজ্যে, যেখানে শস্যের পশ্চিমবাংলায় সারা জায়গায় শস্য উৎপন্ন হয়, চাল 60 টাকা করে কেজি। তো সেক্ষেত্রে সেই ব্যক্তিটা সংসার চালাতে হিমশিম খায়। তো সেক্ষেত্রে সে একটা টেস্ট দেখা গেলো বাইরে দিয়ে দিল, বা এই বাইরে দিয়ে দিলে এই টেস্টগুলো করতে কত টাকা লাগবে, হ্যাঁ, আর ওইদিকে টেস্ট না করলে তো ডাক্তার দেখবে না, ডাক্তারদের দোষ দিয়ে তো লাভ নেই, কারণ মানে ডিজিজ ডায়াগনোস্টিক্স না করলে তো ডাক্তার দেখবে কি করে? পরিকাঠামো যদি না থাকে, ডাক্তারবাবু তো ট্রিটমেন্ট করার জন্য বসে রয়েছে। মানছি অনেক জায়গায় কিছু গাফলিতে রয়েছে, ডাক্তারবাবুদেরও রয়েছে, নার্সেরও রয়েছে, ঠিক আছে, তাদের গাফলিতে রয়েছে। সেই জন্য সরকার যে ইয়ে দিচ্ছে, সরকারও তো সেই জন্য সরকারের ব্যবস্থা নেওয়া উচিত।
সরকারের তো তার জন্য ব্যবস্থা নেওয়া উচিত, যে যারা গাফিলতি করে ডিউটিতে, অন ডিউটিতে, নার্স হোক ডাক্তার হোক, তাদের বিরুদ্ধে দরকার হয় একটা মানে কি বলবো আর কি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হোক, তারা সাডেন ভিজিট করবে, এরকম যারা ছদ্মবেশে, হ্যাঁ, ডিসগাইজ করে এই সমস্ত সব জায়গায় হসপিটাল 2জন বা 3জন করে ঘুরে বেড়াবে, যে পেশেন্টদের সঙ্গে কি হচ্ছে না হচ্ছে সেটা সার্ভেলেন্সে রাখবে, ডাক্তারদের উপরে এবং নার্সের উপরে সমস্ত কিছু স্বাস্থ্য ভবন থেকে এভাবে করা হোক, স্বাস্থ্য দপ্তর থেকে যারা ডাক্তারই থাকবে, এক্স ডাক্তার যারা রয়েছে, মানে রিটায়ার্ড যে সমস্ত ডাক্তার বা রয়েছে ভেটারেন, তাদেরকে দরকার গভর্নমেন্ট অস্থায়ীভাবে জবে রাখুক, রেখে সেই ব্যক্তিগুলোকে সঙ্গে একজন পুলিশ থাকবে যারা মানে ছদ্মবেশে থাকবে, থেকে প্রত্যেকটা হসপিটালে এভাবে ডক্টর এবং নার্স বা যারা স্বাস্থ্যকর্মী রয়েছে তাদেরকে নজর রাখবে যে তারা ট্রিটমেন্ট করছে কিনা পেশেন্টদের, এবং সেক্ষেত্রে যদি কোনো চিকিৎসা গাফিলতি হয়, রোগী মৃত্যু হয়, সেক্ষেত্রে তার প্রতি কঠোর অবস্থা নেওয়া হোক। এটা আমরা সকলে চাই, কারণ একভাবে প্রাণ চলে যাবে এটা আমরা কখনো মানে কেউ কাম্য নয়, কারণ প্রাণ কখনো টাকার মূল্যে, কোনো কিছুর মূল্যে প্রাণ ফেরত দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে এটা করা হোক যে ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীদের যদি গাফিলতি থাকে তাহলে তার বিরুদ্ধে এইভাবে ব্যবস্থা না হোক। কিন্তু হসপিটালে যে পরিকাঠামো থেকে শুরু করে বা স্বাস্থ্যের যে সমস্ত সরঞ্জাম চিকিৎসার জন্য লাগে সেগুলো যদি নেই, সেক্ষেত্রে তো ডাক্তারদের দোষ দিয়ে লাভ নেই। আজকে এই মেয়েটা খাদিজা খাতুন যে মারা গেছে আর কি, এই মানে বাচ্চা মেয়েটা, তার অক্সিজেন নেই বলে সেই যে এই পরিস্থিতির জন্য এরকম পরিস্থিতি হয়েছে। তো সেক্ষেত্রে এখানে আবার মানে পরিবার বলছে কিছু গাফিলতি রয়েছে, একজন নাকি নার্স বলেছে নাকি যে মরে যাবে এখনই। হ্যাঁ, এই নার্স কি করে এই কথা বলতে পারে? হ্যাঁ, নার্স কি মানে উপরওয়ালা খোদা ঈশ্বর বা আল্লাহর উপরে হয়ে গেছে নাকি, যে ট্রিটমেন্ট করা হবে মরে যাবে? এইটা কোন ধরনের কথাবার্তা? কোনো ডাক্তার এবং নার্স এটা বলতে পারে কোনো পেশেন্টের পার্টিকে বা পেশেন্টের বাড়ির লোককে যে এখনই মরে যাবে বা মরতে চলেছে? তার শেষ বিন্দু পর্যন্ত তিনি চেষ্টা করবেন, এবং বাদবাকি যেটা হবে সেটা উপর আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে, কারণ মানুষ মননশীল, যদি তার এই পথে মৃত্যু আসে তাকে মরতে হবে বা মারা যেতে হবে। কিন্তু একজন ডাক্তার এবং নার্স কোনোদিন এটা বলতে পারে না যে এখনই সে মারা যাবে বা হবে এই সমস্ত। তাহলে একটা প্যানিক স্ট্রাইকিং করে দেওয়া, এই সমস্ত যদি কেউ বলে থাকে তাহলে তার বিরুদ্ধে সরকার অ্যাকশন নেওয়া উচিত। কেন অ্যাকশন নিচ্ছে না? দ্বিতীয় কথা হচ্ছে, যে সমস্ত মানে স্বাস্থ্যের যে মানে সরঞ্জাম থেকে শুরু করে মানে পরিকাঠামো শুরু করে এগুলো যদি ডেভেলপমেন্ট না করা হয় তাহলে সেটা সরকারের দোষ। এই ক্ষেত্রে সরকারকে শুধরাতে হবে। আর আমি মনে করি যদি সরকার কোনো না শুধরায় তাহলে আমাদের গণতন্ত্র অধিকার দিয়েছে 5 বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন করে দাও। যেখানে আমাদের স্বাস্থ্যই ঠিক থাকবে না, শিক্ষাই ঠিক থাকবে না, তাহলে সেই সরকার তো রেখে লাভ নেই। কেরল থেকে শুরু করে বা সাউথের যে সমস্ত রাজ্যগুলো আছে 5 বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন হয়, সেভাবে সরকার পরিবর্তন করতে হবে। তাহলে দুটো দিকে দুই রকম যদি গাফিলতি থাকে তাহলে দুই রকম মানে যারা যদি স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে ডক্টর, নার্স যারা এই সমস্ত গাফিলতি করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া প্রয়োজন সরকারের। আর যদি সরকারের যে সমস্ত গাফিলতি বা সরকার যে সমস্ত মানে করতে অপারগ, যেগুলো হচ্ছে চিকিৎসার জন্য যা যা কিছু প্রয়োজন, পরিকাঠামো থেকে শুরু করে উন্নত মানে যে যন্ত্রাংশ থেকে শুরু করে সেগুলো না দিতে পারছে না, সেটার জন্য সরকার দায়ী। সরকার যদি সেটা না করে এবং ডাক্তার বলা সত্ত্বেও বা সুপার বলা সত্ত্বেও না করে, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে সাধারণত পাবলিককে সচেতন হতে হবে, এবং যে সরকারের কাছে চিকিৎসা ব্যবস্থা তুমি পাবে না, স্বাস্থ্য পাবে না, সেই সরকারকে 5 বছর অন্তর অন্তর পরিবর্তন করে দেওয়া উচিত। এইবার আর একটা কথা বলি বন্ধুরা, দেখো প্রত্যেকটা দেখি হসপিটালে, আমি আমার যে কল্যাণীর এই দিকে থাকি, যেখানে দুটো মানে গভর্নমেন্টের হসপিটাল আছে, একটা হার্টের একটা হসপিটাল রয়েছে, অনেক পুরনো হসপিটাল, যদিও সেটাতে একদম ব্যবস্থা অব্যবস্থার মতো রয়েছে। সেখানে এই হসপিটালকে যদি ঠিকঠাক করে ইউটিলাইজ করা যায় তাহলে পশ্চিমবাংলার মধ্যে একমাত্র সেখানে সরকারি হার্টের হসপিটাল এটা। তো আমি নিজের একজন আত্মীয়কে নিয়ে তোমাদের কাছে একটা গল্প বলি। সেখানে এমার্জেন্সিতে যখন নিয়ে যায়, সেখানে নিয়ে দেখলাম একদম প্রথমেই ব্লাড টেস্ট লিখে দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে হার্ট অ্যাটাক করেছে। কোথায় করতে হবে? দেখো সেখানে একটা, এটা অস্বীকার করবো না, সেখানে সরকারি একটা সংস্থা রয়েছে, সেই সরকারি সংস্থাতে মানে ব্লাড টেস্ট থেকে শুরু করে হার্টের ইকো থেকে ইসিজি থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে যায়। এইবার ধরো তোমার একটা বাড়ির পেশেন্টের মানে কারোর হার্ট অ্যাটাক করেছে, তো তখন তুমি খুব প্যানিক স্ট্রাইকের অবস্থায় থাকবে। তো সেখানে ভিতরে হসপিটালে, একটা গভর্নমেন্ট হসপিটালের ভিতরে কিছু দালাল বাইরের লোক বসে রয়েছে, আমি জানি না তারা অনেকে পার্টির লোক হতে পারে বা সমস্ত কিছু, তারা কি করে সরকারি হসপিটালে বসে থাকে এবং সেখানে কিছু চিকিৎসকও অ্যাডভাইস করছে, কি অ্যাডভাইস করছে যে মানে ইয়ে করুন, ওখানে বাইরে এক জায়গায় একটা ঘর আছে টয়লেটের নিচে, হ্যাঁ, সেখানে মানে যে হসপিটালের কথা বলছি, যে মানে কি বলবো আর কি, ওই সরকারি যে হার্টের হসপিটালটা পশ্চিমবাংলার, হ্যাঁ, কল্যাণীর কথা বলছি, সেখানে কল্যাণীতে। তো সেই জায়গাটায়
মানে ওখানকার কিছু লোক অ্যাডভাইস করছে, যিনি ডক্টরের পাশে বসে রয়েছে, যান ওখানে ওই ব্লাড টেস্টগুলো বাইরে করে আসুন, টয়লেটের নিচে একটা ঘর আছে। এবার আমি গিয়ে দেখলাম, আমি ভাবছি হয়তো ওইটা সরকারি কোনো জায়গা বা যাই কিছু হোক, হ্যাঁ কমে হয়ে যাবে। ওখানে গিয়ে প্রথমে বলছে 4,000 টাকার ব্লাড টেস্ট। বন্ধুরা বলো, একটা গরিব মানুষ সবে মাত্র কারোর হার্ট অ্যাটাক হয়েছে, সঙ্গে নিয়ে আসলো, সরকারি হসপিটাল থেকে রেকমেন্ডেশন করে দেওয়া হচ্ছে যে 4,000 টাকা বাইরে আপনার ওই ব্লাড টেস্টটা, মানে ওই কী বলবো আর কি, সরকারি যে টয়লেট থাকে না হসপিটালে, সেই টয়লেটের নিচে একটা খুবড়ি ঘরের মধ্যে একটা দুটো কুলার নিয়ে 3টে লোক বসে রয়েছে, তারা কোনো বাইরের মানে কি বলবো প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে এসে এদের সঙ্গে একটা টাই আপ করে ওখানে 4,000 টাকা আসলে, পেশেন্ট আসলে প্রথম এমার্জেন্সিতে তার কাছ থেকে 4,000 টাকা ব্লাড টেস্ট, 4,000 টাকা ব্লাড টেস্ট করতে দিয়েছে। এবার আমি তো বুঝতে পারলাম, যেখানে যেহেতু আমার ওখানে একটু পরিচয় রয়েছে, তো সেক্ষেত্রে আমি বুঝতে পারলাম আমি কী ব্যাপার, 4,000 টাকায় এখানে কিসে ব্লাড টেস্ট হবে, এখানে কোনো ল্যাব নেই, কিচ্ছু নেই, হ্যাঁ। অথচ সরকারি মানে হসপিটালের জায়গায় পাশে যেখানে একটা মানে টয়লেট আছে, তোমরা গেলে কোনোদিন দেখবে টয়লেটের নিচে একটা ঘর আছে এবং রুগীদের উপরে বিশ্রামাগার আছে, মানে 40 টাকা করে নেয় প্রত্যেক দিন। রুগীরা রাত্রেবেলা থাকতে, রুগীদের আত্মীয় থাকতে গেলে ওখানে 40 টাকা করে দিতে হয়। তার নিচে ছোট্ট একটা ঘুমটি ঘটের মধ্যে এরা বসে রয়েছে, বসে এই অবৈধ কাজটা চালাচ্ছে বন্ধুরা। আর এটা হসপিটাল পুরো এন্ডোর্স করছে, কারণ নাহলে একটা সরকারি হসপিটালে এই লোকগুলো ঢুকতে পারবে কি করে। এবং এমনকি পেশেন্টরা যেখানে ভর্তি থাকে সেখানে গিয়ে ব্লাড নিয়ে আসছে এবং পেশেন্টদেরকে ওখান থেকে টাকা নিয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, ওখানে একটা সরকারি যে সংস্থা রয়েছে, মানে সরকার একটা টাই আপ করে না সংস্থা আর কি, মানে যেখানে সরকারি মানে অর্ধেক টাকা দেয়, অর্ধেক পেশেন্টের পার্টিকে দিদি করতে হয়, সেই সরকারি সংস্থাটা মার খাচ্ছে। তো তবু ওখানে কোন দাদার নাকি বড় হাত আছে, সেই দাদার হাত থাকার ফলে সেখানে নাকি ওই যে প্রাইভেট সংস্থাটা বা যারা রয়েছে সেরা সব দাদা, এবং এরা ওখানকার কোনো মানে পলিটিক্যাল পাওয়ার, মাসেল পাওয়ারের সঙ্গে যুক্ত, তাই জন্য ওরা সরকারি হসপিটালে এভাবে চলে যাচ্ছে বন্ধুরা। তাহলে ভাবো, একটা হার্টের মতো মানে স্পেশালিস্ট হসপিটালে, যেখানে পশ্চিমবাংলার মধ্যে এটাই একমাত্র হসপিটাল কল্যাণীর, মানে যেটা রয়েছে হার্টের হসপিটাল, তো সেই জায়গায় যদি এরকম পরিস্থিতি হয়, প্রত্যেকটা হসপিটাল এরকম। এবার উপরে গিয়ে কি দেখলাম বন্ধুরা, পেশেন্ট আমাদের যখন ভর্তি করলাম, উপরে গিয়ে আয়া কম্পালসারি, অন্য কোনো কাজ হবে না, মানে চ্যানেল শুরু করে স্যালাইন দেওয়া, অক্সিজেন ফিট করা, সমস্ত কিছু তোমাকে আয়া রাখতে হবে। তোমার পেশেন্ট সুস্থ রাখলেও তোমাকে আয়া রাখতে হবে। কত? 200 টাকা। মানে এই সকাল 8টা থেকে রাত্রেবেলা 8টা পর্যন্ত 200 টাকা, আবার রাত্রি 8টা থেকে সকাল 8টা 200 টাকা, মানে তোমাকে 400 টাকা প্রত্যেকদিন গুনতে হবে। তো একটা গরিব মানুষ সে সরকারি হসপিটালে গিয়েও তাকে 400 টাকা গুনতে হচ্ছে, তাহলে সে কী করবে বলো বন্ধুরা। কারণ আমি দেখো, এটা মিথ্যা গেজিয়ে লাভ নেই, আমি নিজে ছিলাম, শুধুমাত্র সরকারি গভর্নমেন্ট হসপিটালে কোনো ভিডিও করার নিয়ম নেই বলে ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারছিলাম না বন্ধুরা, তাই জন্য। কিন্তু সেক্ষেত্রে কোনো সময় একদিন পারমিশন পেলে তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা সরকারি হসপিটালে, কল্যাণী দুটো বড় বড় হসপিটাল রয়েছে, সেখানেও প্রত্যেকটা জায়গায় মানে আয়া তোমাকে কম্পালসারি মাস্ট রাখতে হবে, না হলে তোমার পেশেন্টের একটা চ্যানেলও করবে না, তোমার পেশেন্টকে কোনো রকমের সুইও ফোটাবে না, কিচ্ছু করবে না। এবার তুমি কি করবে, তুমি পেশেন্ট নিয়ে তো তুমি হসপিটালে ইমার্জেন্সিতে ঢুকালে, ওখান থেকে তোমাকে ভর্তি করালো, ভর্তি করার সঙ্গে সঙ্গে কেউ তোমার পাশে আসবে না, না আসবে কোনো নার্স, না আসবে কেউ, তোমাকে আয়া রাখতেই হবে। আয়া না রাখলে তোমার পেশেন্টের কোনো ট্রিটমেন্ট চালু হবে না বন্ধুরা, ওইভাবে ফেলে রাখবে। আমি নিজে কত দেখেছি বন্ধুরা। এবার সেক্ষেত্রে কি বলতো, এইটা বলার কে থাকবে, তাই জন্য আমি নিজে সেই এক্সপিরিয়েন্সগুলো, অভিজ্ঞতাগুলো মানে সামনাসামনি হয়েছে বলে বলছি তোমাদেরকে। এই হচ্ছে কি পরিস্থিতি। তাহলে প্রত্যেকটা হসপিটালে গিয়ে তোমার পেশেন্টকে প্রত্যেক দিন আয়ার জন্য 400 টাকা করে দিতে হচ্ছে। আর এই আয়া রাজগুলো কারা চালাচ্ছে সবাই জানো তোমরা। এই ক্ষেত্রে কি পরিস্থিতি মানে তোমরা বুঝতে পারছো, মানুষ পয়সার জন্য প্রাইভেট নার্সিংহোমে যেতে পারছে না, সেখানে সরকারি হসপিটাল যখন আসছে তাকে আয়াতে প্রত্যেকদিন 400 টাকা করে গুনতে হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, অনেক হসপিটাল যেটা বললাম আমি, ওইভাবে ব্লাড টেস্টের নামে নানান কিছু সব চলছে বন্ধুরা। তো এই পরিস্থিতি, এবার তোমাদের বিচার বিবেচনা করো। এরকম যারা এই পরিস্থিতির মানে শিকার হচ্ছে তাদেরকে সবাইকে বলছি, আপনারা মুখ খুলুন, প্রতিবাদ করুন, তবেই কিন্তু এই প্রতিবাদের হলে কিন্তু তবে পরিস্থিতি পরিবর্তন হবে। মানে চুপচাপ থাকলে কোনোদিন পরিস্থিতি পরিবর্তন হবে না, এটা 100% জেনে নিন বন্ধুরা। না হলে কিন্তু আজকে এই যে খাদিজা খাতুনের মতো আমাদের এই বোনটিকে যে আমরা হারিয়েছি, এরকম প্রত্যেকটা হসপিটালে গিয়ে দেখুন, প্রত্যেকটা হসপিটালে কত মানুষ প্রত্যেকদিন মারা যাচ্ছে এভাবে, এই চিকিৎসার অপব্যবহার, মানে কি বলবো আর কি বলবো, এই পরিস্থিতির জন্য।
একটা পুরো স্ক্যাম টোটালি পুরো চলছে বন্ধুরা। পরিস্থিতি খুবই খারাপ এবং জটিল। তো যাই হোক, আজকে এই পুরো কথাগুলো কেন বলছি আমি তোমাদেরকে বলছি, দেখো আমি কোনো রাজনৈতিক দল ফল ধার ধাচ্ছি না, সেটা প্রশ্নটা হচ্ছে যারা আমাদের মতো গরিব মানুষ যারা ট্রিটমেন্ট করতে যায় সরকারি হসপিটালে, তাদের এরকম পরিস্থিতি। আজকে আমার পেশেন্ট যদি সুস্থ থাকে, হ্যাঁ, একটা চ্যানেল করবে, নার্স করবে, একটা মানে স্যালাইন দেবে, সেখানে নার্স করবে। তো সেক্ষেত্রে পরিস্থিতি আমার যদি সুস্থ থাকে আমার, তো সেক্ষেত্রে আমি কেন আয় রাখবো? এমনকি হচ্ছে রাত্রেবেলা পেশেন্ট কোনো হসপিটাল আছে সরকারি হসপিটালকে আয়া রাখার জন্য ওই পেশেন্ট পার্টির একজন লোককেও মানে ছেলের সঙ্গেও ছেলেকেও থাকতে দেবে না, মেয়ের সঙ্গে মেয়েকেও থাকতে দেবে না, এরকম পরিস্থিতি। এই কথাটা প্রত্যেকটা যারা হসপিটালে যাচ্ছ তারা ভুক্তভোগী, তাদেরকে বলছি সবাই তোমরা অন্তত এইভাবে প্রতিবাদটা করো, প্রমাণ দেখিয়ে প্রতিবাদটা করো, তাহলে বুঝতে পারবে, তাহলে অনেকগুলো প্রাণ বেঁচে যাবে, নাহলে এরকমই পরিস্থিতি হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এটুকুনি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।